নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই অসুখটা বা এই মেন্টাল হেলথ ইস্যুটা 12 বছরের কম বাচ্চাদের মধ্যে খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে। স্পেশালি যারা বয় চাইল্ড তাদের মধ্যে এটা বেশি দেখা যাচ্ছে। গার্ল চাইল্ডের মধ্যে কম্পারেটিভলি দিস ইজ লেসার ইন নাম্বার। তো প্রথমে আমরা কথা বলবো এডিএইচডির সিমটম নিয়ে। ফার্স্ট হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। কীরকম? এই ধরনের বাচ্চাকে দেখলে আপনার মনে হবে যে তাদেরকে মোটর দিয়ে চালিয়ে কেউ রেখে দিয়েছে। মোটর দিয়ে চালালে কি হয়, কন্টিনিউয়াসলি তারা ঘুরতে থাকে। একইভাবে এরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি দৌড়ে যাচ্ছে। কখনো সোফার উপরে লাফাচ্ছে, কখনো বেডের উপরে লাফাচ্ছে, কখনো টেবিলের উপরে লাফাচ্ছে। এবং এরা কিন্তু স্কুলেও একই ধরনের অ্যাক্টিভিটি করতে থাকে, রাইট? এবং যার জন্য স্কুল থেকে প্রচুর কমপ্লেন আসে। এবং এদেরকে যদি বলাও হয় না যে এক জায়গায় তুমি শান্তভাবে বসো বা কিছু, ম্যাক্সিমাম 10 to 15 মিনিটস, তার বেশি কিন্তু তারা বসতে পারে না। বসতে চাইলেও বসতে পারে না ইনফ্যাক্ট। সেকেন্ড, এদের অ্যাটেনশন দিতে খুব সমস্যা হয়। ধরুন আপনি এদেরকে নিয়ে আপনার বাচ্চাকে নিয়ে পড়াতে বসলেন এবং দেখবেন ম্যাক্সিমাম 10 to 15 মিনিটসের পরে সে আর অ্যাটেনশন নিতে পারছে না। বা স্কুলে হয়তো টিচার কোনো কিছু বোঝাচ্ছে বা কোনো কোয়েশ্চেন করছে, সে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এবং আমি এরকম দেখেছি বহু পেরেন্টসকে বলতে যে স্কুল থেকে এই ধরনের কমপ্লেন আসছে যে আপনার বাচ্চাকে কিছু জিজ্ঞেস করলে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এক্সামের খাতা অলমোস্ট ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে আসছে, কিছু লিখতে পারছে না, যদিও তাকে হয়তো 2 দিন আগেই জিজ্ঞেস করা হয়েছে। সে সম্পূর্ণ বলছে বাড়িতে, কিন্তু স্কুলে গিয়ে পারফর্ম করতে পারছে না। এই সমস্যাগুলো তাদের হয়। থার্ড, ইম্পালসিভনেস, ইম্পালসিভ বিহেভিয়ার। এখনই আমার এটা ভালো লাগছে, তারপরেও কিছু অন্য। সাপোজ ধরুন পড়তে বসে বারবার করে উঠে ওয়াশরুমে যাওয়া, বারবার করে উঠে হয়তো কিচেনে যাচ্ছে, কিছু নিচ্ছে, মাঞ্চ করছে। কোনো সময় হয়তো উঠে ফোন নিয়ে পড়তে উঠে ফোন নিয়ে চেক করছে। এই ধরনের ইম্পালসিভ বিহেভিয়ার কিন্তু তাদের দেখা যায়। হয়তো বলছে যে বাবা আমাকে চলো ঘোরাতে নিয়ে যাও, তারপরে বলছে আমার ভালো লাগছে না, এবার বাড়ি চলো। বাড়ি এসে বলছে আমার ভালো লাগছে না, এবার আমি ঘুমোবো। তো এদের কন্টিনিউয়াসলি কিন্তু এই আপস অ্যান্ড ডাউনসগুলো কিন্তু দেখা যায়, ইম্পালসিভনেস দেখা যায়। অ্যান্ড এটা প্রচণ্ডভাবে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, রাইট? এবং এদের মধ্যে না ভুলে যাওয়ার প্রবণতাটাও খুব বেশি হয়। স্কুলে হয়তো পেন্সিল বক্স বা টিফিন বক্স ভুলে আসছে, পড়া ভুলে যাচ্ছে, পড়া বেশিক্ষণ মনে রাখতে পারছে না। আর একটা জিনিস আমি আমার প্র্যাকটিসে পেয়েছি, সেটা হচ্ছে খুব মিথ্যে কথা বলে এরা একটা সার্টেন সময়ের পর থেকে। সেটা সবার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না, বাট ম্যাক্সিমাম আমি যত এডিএইচডি পেশেন্টকে বাচ্চাকে হ্যান্ডেল করেছি তাদের মধ্যে আমি কিন্তু এটা পেয়েছি, মিথ্যে কথা বলা, রাইট? তো এই সমস্ত সিমটমসগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যায়। এবার আমরা কথা বলি যে এডিএইচডিটা কেন হয়। বেসিক্যালি এডিএইচডির কারণ কিন্তু সেভাবে জানা যায়নি, বাট যতটুকু জানা গেছে থ্রু রিসার্চ, সেটা হচ্ছে ফার্স্ট জেনেটিক ইস্যু, সেকেন্ড সেই বাচ্চার যে মা তার প্রেগনেন্সি পিরিয়ডে হয়তো সে কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে, বা তার কোনো হরমোনজিক্যাল ইমব্যালেন্স ছিল, বা হয়তো সেই সময় আর কোনো কমপ্লিকেশনস তার ছিল ডেলিভারি রিলেটেড, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে এডিএইচডি হওয়ার চান্সেসটা বেড়ে যায়। এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কী ধরনের এনভায়রনমেন্টের মধ্য দিয়ে বাচ্চা বড় হচ্ছে, সে কতটা লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড অ্যাফেকশন পাচ্ছে ফ্রম হিজ অর হার ফ্যামিলি, কতটা সে সেফ ফিল করছে তার ফ্যামিলিতে, এই সমস্ত ফ্যাক্টরগুলোও কিন্তু আছে যেটা কজ হতে পারে এডিএইচডি ডেভেলপ করার। সো এডিএইচডিতে এবার আমরা কথা বলি যে এটার ট্রিটমেন্ট কী হতে পারে, কিভাবে আমরা বাচ্চাকে আপনি বের করে নিয়ে আসতে পারেন। বেসিক্যালি এখানে কাউন্সেলিং এবং থেরাপির মাধ্যমে খুব ভালো ট্রিটমেন্ট আছে যেখান থেকে বাচ্চা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারে। বাট এডিএইচডি না অ্যাকচুয়ালি একটা স্পেকট্রামে কাজ করে। ইটস নট লাইক কি একটা পার্টিকুলার স্টেজ যেটা এর মধ্যে এডিএইচডি থাকবে তো পার্টিকুলার এই লেভেলেই থাকবে। ইটস নট লাইক দ্যাট, ইটস এ স্পেকট্রাম। তো সেখানে যদি দেখা যায় যে এডিএইচডির সিভিয়ারিটি বাচ্চার মধ্যে বেশি হয়েছে, তখন আমাদের কিন্তু কিছুটা মেডিকেশনেও যেতে হয়।
সো বাট স্টিল আমরা ট্রাই করি ফার্স্টে কাউন্সেলিং এবং সাইকোথেরাপির মাধ্যমে, এবং হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর লাইফস্টাইল চেঞ্জেস এর মাধ্যমে বাচ্চাকে ঠিক করার জন্য। কারণ এই সমস্ত বাচ্চাদের না লাইফস্টাইল প্রচণ্ড খারাপ থাকে, তাদের ফুড হ্যাবিট বেসিক্যালি প্রচুর জাঙ্ক এরা কনজিউম করে, দেন এরা এদের রুটিন পার্টিকুলার কোনো রুটিন থাকে না, কখনো খাচ্ছে কখনো ঘুমোচ্ছে কখনো কিছু, স্লিপিং সাইকেল পুরো গড়বড় থাকে। স্কুল থাকলে হয়তো সকালে উঠে যাচ্ছে, স্কুল যদি না থাকে তাহলে হয়তো 9টা-10টা বেজে যাচ্ছে, সেই সময় উঠছে। ওয়ার্কআউট শিডিউলিং একদমই থাকে না, ওয়ার্কআউট প্রায় করেই না, এক জায়গায় বসে আছে তো বসেই আছে, এক জায়গায় বসে ভিডিও গেম খেলছে তো ভিডিও গেমই খেলছে। দে আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। এদেরকে যদি জিজ্ঞেসও করা যায় কী রে তোকে যে আমি ডাকলাম, এরা বলবে কই শুনিনি তো। এই সমস্যাগুলো কিন্তু থেকে যায়। তো এই জিনিসগুলো চেঞ্জেস করে পেশেন্টকে বা বাচ্চাকে কমপ্লিটলি এডিএইচডি থেকে বাইরে আনা সম্ভব। এডিএইচডির সাথে সাথে আরেকটা জিনিসও বাচ্চাদের মধ্যে প্রচণ্ডভাবে দেখা যায়, সেটা হচ্ছে অ্যাংজাইটি। ভীষণ কমন এর সাথে সাথে। কারণ অ্যাংজাইটি হওয়ার আরেকটা কারণ কি বলুন তো, কারণ এরা একাডেমিক্যালিও খুব খারাপ করতে থাকে, এদের হঠাৎ করে এদের একাডেমিক্সে বা এদের রেজাল্ট খুব খারাপ হতে থাকে, কারণ এরা ভুলে যেতে শুরু করে, অ্যাটেনশন দিতে পারছে না, কন্টিনিউয়াস হাইপার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে, রুটিন ঠিকঠাক নেই। সো অফকোর্স তার এফেক্ট তো পড়াশোনায় পড়বেই, এবং সেই জন্য কিন্তু এরা ইনফ্যাক্ট স্কুল থেকে প্রেশারে থাকে, বাড়ির থেকেও প্রেশারে থাকে, সোসাইটি থেকেও এরা প্রেশারে থাকে, এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইট লিডস টুয়ার্ডস অ্যাংজাইটি। বাট হ্যাঁ, সমস্ত দুরন্ত বাচ্চাই কিন্তু আমি এটা বলবো না দে আর গোয়িং থ্রু এডিএইচডি। অলরাইট, সেখানে এটার ডিটেকশন কীভাবে হয় সেটার ব্যাপারে একটু কথা বলি। সেটা হচ্ছে বেসিক্যালি দেখুন, বাড়িতে, স্কুলে, সোসাইটিতে বাচ্চা যদি সেম ওয়েতে বিহেভ করে, যে সিমটমসগুলো আমি বললাম সেই সমস্ত সিমটমগুলো যদি 3টে জায়গাতেই তারা সেম ওয়েতে করে, তবে কিন্তু আমাদের চান্সেস হাই এন্ডে থাকে যে আমরা সেটাকে লেভেল করবো ADHD বলে। যদি হয়তো দেখা যাচ্ছে বাড়িতে সুপার অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ, কন্টিনিউয়াসলি মানে দুষ্টুমি করে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে, অ্যাটেনশন দিচ্ছে না, কিন্তু স্কুলে গিয়ে ভীষণ ভদ্র, স্কুলে কোনো সমস্যা নেই, বা সোসাইটিতে গেলেও সেখানে প্রপারলি বিহেভ করছে, সেক্ষেত্রে কিন্তু ADHD ক্যাটাগরিতে এরা পড়বে না। সো আপনি যে সমস্ত সিমটমসগুলো বললাম সেই সিমটমসগুলোর মধ্যে 4 থেকে 5টা সিমটমস যদি আপনার বাচ্চার মধ্যে দেখা যায়, তাহলে অবশ্যই গেট ইট চেকড বাই এ মেন্টাল হেলথ প্রফেশনাল। আমাদের কাছে ডিফারেন্ট টুল কিট আছে, ডিফারেন্ট অ্যাসেসমেন্ট আছে, যেগুলোর থ্রুতে বাচ্চাকে অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা এটা ডিটেক্ট করি, এবং আমাদের এক্সপিরিয়েন্স অফকোর্স সেটা তো আছে, তার মাধ্যমে আমরা ডিটেক্ট করি যে সে কি আদৌ ADHDতে ভুগছে নাকি দিস ইজ সামথিং এলস। এবং আর্লি ডিটেকশন প্রচণ্ডভাবে দরকার। বাচ্চা যদি 7-8 বছরের হয়ে যায়, সেই সময় ADHD ম্যানেজ করাটা কিন্তু ডিফিকাল্ট হয়। সেটা যদি আর্লি ডিটেকশন হয় 4 to 5 ইয়ার্সে, তাহলে কিন্তু এটা ইজি হয় আমাদের পক্ষে সেটাকে হ্যান্ডেল করার জন্য। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ADHD যে শুধু বাচ্চাদেরই হয় সেটা কিন্তু না। বহু বাচ্চা আছে যাদের ADHD ছোটোবেলায় ডিটেক্ট হয়নি, চাইল্ডহুডে যাদের ডিটেক্ট হয়নি, সেক্ষেত্রে কি হয় বলুন তো, সেক্ষেত্রে কিন্তু তারা সেই সিমটমসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে ইন দেয়ার লেটার স্টেজ অফ দেয়ার লাইফ, এবং সেক্ষেত্রে তাদের রিলেশনশিপ ইস্যুস হয়, তাদের অন্যদের সাথে বন্ডিং ক্রিয়েট করতে প্রবলেম হয়, ইন্টারাকশনে সমস্যা হয়, ক্যারিয়ার রিলেটেড ইস্যুস আসে, রাইট? তারা অ্যাংজাইটিতে ভোগে, অ্যাটেনশন দিতে সমস্যা হয়, অফিসে তাদের প্রবলেম হচ্ছে, ঘরে প্রবলেম হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে ডেভেলপ করে, যেটাকে আমরা বলি অ্যাডাল্ট ADHD। সো আর্লি ডিটেক্ট করুন আপনার বাচ্চাকে ছোটোবেলাতে বা চাইল্ডহুডের মধ্যেই, যেন আর্লি ডিটেকশনের মাধ্যমে সে ঠিক হয়ে যায়, যাতে সেটা নেক্সট লাইফে গিয়ে, নেক্সট সময়ে গিয়ে সেটা যেন অ্যাডাল্ট ADHDতে কনভার্ট না হয়। বি অ্যাওয়্যার অ্যাবাউট দিস। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।